প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, এবং ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই ফারুক ভাইকে দিয়ে। ফারুক ভাই, গতকাল পর্যন্ত সংসদে অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ 91টি বিল আকারে পাশ হয়েছে, এবং তো এই অধ্যাদেশগুলো নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ আজকে পেয়েছি, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই নতুন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আসলে তারা ক্ষমতা গ্রহণের পরে আমাদের জনগণের পক্ষ থেকে যে প্রত্যাশা আকাঙ্ক্ষা এই সরকারের কাছ থেকে বা এই সরকারের পক্ষ থেকে কাছ থেকে ছিল, সেই জন আকাঙ্ক্ষা আসলে কতটুকু সরকার বাস্তবায়ন করবে। মানে এখনও তো ধরে যে সরকার দায়িত্ব নেওয়ার খুব বেশি দিন সময় হয় নাই, মানে এই অল্প সময়ে করে ফেলবে এটা কিন্তু কেউই আমরা প্রত্যাশা করি না, এবং করাটা স্বাভাবিকও না, ঠিকও না। তো সেই জায়গা থেকে আসলে ওই যে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, মানে দিনটা কেমন যাবে আপনি সকালটা দেখলে কিন্তু অনেকটা বুঝতে পারেন, বলা যায় যে আজকের দিনটা হয়তো বৃষ্টি হতে পারে কিংবা ভালো। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সরকার দায়িত্ব গ্রহণের পরে তাদের এই যে বিগত 45 দিনের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড বলে দেয় আগামীতে তারা কি করবে, কোন পথে হাঁটবে, কোন পথে যাবে, অনেকটাই বলে দেয়। এই যে দেখেন 133টা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিলেন, তার মধ্যে 20টি কিন্তু আজকেই কার্যকারিতা হারাবে, লাস্ট মানে ডেট আজকেই। এখন বিএনপি বা রুলিং পার্টির মিনিস্টার যারা রয়েছেন তারা বলার চেষ্টা করে যে 133টার মধ্যে আমরা তো প্রায় মোর দ্যান 100 অলরেডি আইনে পরিণত করে ফেলেছি, র্যাটিফাই করে ফেলেছি। এত হিউজ অ্যামাউন্ট অফ অর্ডিন্যান্স আমরা অলরেডি বাস্তবায়ন করলাম, তারপর আপনারা মানে মনক্ষুণ্ণ, আপনারা খুশি হতে পারছেন না, কারণটা কি? মানে এরকম একটা মানে মুখরোচক বক্তব্য দিয়ে তারা জনগণকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই 110টি কিংবা 8টি যারা যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে আইনে পরিণত করা হয়েছে, এই সবগুলো অধ্যাদেশকে যদি একটা পাল্লায় রাখেন, আর যে 5টি লেপস হয়েছে বা অলরেডি কার্যকারিতা হারাচ্ছে, একটা মাত্র অর্ডিন্যান্সকে যদি আরেকটা পাল্লায় রাখেন, এই একটার পাল্লাটা ভারী হবে। এতটাই জনগুরুত্বপূর্ণ, এতটাই ইম্পর্টেন্স এটার জনগণের কাছে। এই যে গণভোট বাতিল করলেন, এটা নিয়ে আপনাদের একটা বক্তব্য আছে, ভালো কথা মানলাম। এই যে গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এটা কি কারণে বাতিল করলেন ভাই? কেন আপনাদের নেতা ইলিয়াস আলী গুম হয় নাই? আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে সংবিধান করে দিনে 300 বার মনে করেন যে তসবির মতো জপছেন পার্লামেন্টে, আপনি নিজেও গুমের শিকার হয়েছিলেন। না, এটা তো ব্যাখ্যা দেওয়া হয়েছে, কি ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেন? বাজেট অধিবেশনের আগে এটা নিয়ে আসা হবে, এবং না, এটা তো ওরা ওদের মতো করে বক্তব্য দিচ্ছে যে অধিকতর এটাকে আমরা আরো পর্যালোচনা করে সামনে নিয়ে আসবো। তো পুরোটাই তো নিয়ে আসতে পারি, কোনো কিছুরই তো দরকার ছিল না, ওই 133টাই নতুন করে নিয়ে আসেন। তো সুতরাং এরকম বক্তব্য এর আগেও দেওয়া হয়েছে, এখনও দেওয়া হচ্ছে। পুলিশ কমিশন বাতিল করলেন, আচ্ছা ভালো কথা। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, আমরা বলি না যে সবগুলোই তারা একবারে খুব ভালো, জনগণের কল্যাণে, জনগণের পক্ষে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, আমরা এটা বলি না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সবচাইতে যুগান্তকারী সিদ্ধান্ত কোনটা জানেন? বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা এবং সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রক্রিয়ার যে অর্ডিন্যান্স, এই দুটো ছিল যুগান্তকারী। এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরেই আমরা দেখলাম বিএনপির নেতারা প্রেস কনফারেন্স করে ওই সময় বলেছিলেন যে আমরা বিগত 54 বছরে যেটা পারি নাই, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা করে দেখালেন। তৎকালীন আপনার জাতীয়তাবাদী আইন ফোরামের নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাহেব, আমার বক্তব্যটা কালকেই আমি দেখলাম, উনি বললেন আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি যুগান্তকারী মানে ক্ষণে আমরা অবস্থান করছি, যেটা আমরা পারি নাই এই সরকার সেই মানে কাজটি আমাদের করে উপহার দিয়েছেন, এই যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা। আর একই ব্যক্তি আজকে অ্যাটর্নি জেনারেল চেয়ারে বসে তিনি গত 3 দিন আগে বললেন যে আমরা আপিলিয়েট ডিভিশনে আপিল করব। কেন? ইতিমধ্যে যেহেতু হাইকোর্টের রিটের ফলে অলরেডি মহামান্য হাইকোর্ট বলেছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য তারা নাকি এটার এগেইনস্টে এখন আপিল করবে। তার মানে তারা চান না যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় হোক, মানে তারা এই বিচার ব্যবস্থাকে রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে চান। তাহলে ভাই পরিবর্তনটা আসবে কিভাবে, কোত্থেকে আসবে, কেন আপনারা চান নাই? মানে এমন একটা অবস্থা যে আমরা যখনই সরকারে চলে যাই আমরা পিছনে তাকাতে চাই না, বেমালুম ভুলে যাই। আর যখনই বিরোধী দলের চেয়ারে বসি তখনই যত ধরনের বক্তব্য, কথা, এটা করতে হবে সেটা করতে হবে, বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কথাগুলো বলতে গেলে এখন তো
মানে হিতে বিপরীত তারা মনে করে। তো এই হচ্ছে একটা বাস্তবতা। রনি ভাই, এই যে ফারুক ভাই যেই আলোচনাটা উত্থাপন করলো যে গুম প্রতিকার অধ্যাদেশ, এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেটি আপনার রহিতকরণ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অধিকতর যাচাই বাছাই করে সেটি পরে আবার মানে জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। ছোটোবেলার থেকে প্রায় শুনতেছি বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি জুলাই গাদ্দার, এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগে না। নতুন কিছু বলেন তাইলে মনে হয় যে না, আলাপটা গতকালকে জমবে। যেহেতু অধ্যাদেশগুলি তো বা দেখেন, হ্যাঁ, তারপরে আসি, দেখেন অধ্যাদেশগুলো নিয়ে আলাপটা যেটা হলো, এর আগেও আমরা টেলিভিশনে একাধিক আপনার 11 দলীয় জোটের নেতাদের সাথে আপনার তর্ক হয়েছে, আলাপ হয়েছে। যেমন ধরেন একটা বিষয় নিয়ে আমার সাথে টানা 2-3 দিন একটা আলাপ হয়েছে, সেটা হলো যে বিএনপি চাচ্ছে স্থানীয় সরকারে ইচ্ছা মতো তাদের লোককে চাইলেই যেন তারা বহিষ্কার করতে পারে, সেরকম একটা বিষয় রেখে আইনটা পাস করছে। পরে দেখা গেল কি, আইনটা পাস হলে দেখা যাচ্ছে যে এখানে স্থানীয় নির্বাচনটা আর দলীয়ভাবেই হবে না, দলীয় প্রতীকই থাকবে না। আচ্ছা, তাইলে এতদিন যে ন্যারেটিভ তারা তৈরি করলো, বয়ান তৈরি করলো যে বিএনপি নিজের সুবিধার জন্য, বিএনপি সব ভালো করতেছে বা সব ভালো হয়ে যাচ্ছে, সেই দাবি আমি করছি না। যেই জায়গাগুলোতে হ্যাঁ এই সংস্কার প্রশ্নে যে দাবিগুলো করা হলো, তার একটা উদাহরণ আকারে বলছি। যে বলা হলো, এই যে 2 দিন যে টানা তর্ক করলো, যুক্তি প্রমাণ ব্যাখ্যা হ্যাঁ একদম লিখিত হাজির করার পরেও তারা প্রমাণ করলো যে না, বিএনপি নিজের স্বৈরতন্ত্র কায়েম করার জন্য হ্যাঁ এটা করছে, যে নিজের যখন ইচ্ছা যে কাউকে সে বহিষ্কার করে দিতে পারবে, দলীয় প্রতিনিধিকে। পরে দেখা গেলো যে দলীয়ভাবে যে জিনিসটা নির্বাচনী আর হবে না, দলীয় লোক থাকার কোনো সুযোগই নাই, সেখানে সে চাইলেই কিভাবে নিজের দলের লোক হইলেও বহিষ্কার করার এখতিয়ার লাভ করে। তার মানে পুরো ব্যাপারটাই জনগণকে বিভ্রান্ত করছে এতদিন। এই যে তারা এতদিন একটা মিথ্যা বয়ান ছেড়ে টেলিভিশনে লাইভ টকশোতে কথা বলে জনগণকে বিভ্রান্ত করলো, তারপরে কাজে এটা উল্টাটা দেখা গেল। এই জন্য কি তারা জাতির কাছে একবার সরি বলছে? তারা তো সরি বলেনি, বলবেও না। আবার নতুন আর একটা বিষয় নিয়ে সেন্সেশন তৈরি করবে। যে সমস্ত অধ্যাদেশ, প্রথম কথা হইল, একটা নির্বাচিত সংসদ কোনো অধ্যাদেশ মানতে বাধ্য না, এটা কেউ বাধ্য করাইতে, পৃথিবীর কোনো সংসদকে কেউ বাধ্য করাইতে পারবে না, পার্লামেন্ট সার্বভৌম। অধ্যাদেশ মানে হইল খণ্ডকালীন আইন, জরুরি অবস্থার জন্য করা হয়। তারপরে প্রত্যেকটা সংসদই সেই আইনের মানে সেই অধ্যাদেশগুলোর থেকে সংসদের স্বীকৃতির মাধ্যমে সেগুলো আইনের মর্যাদা লাভ করে এবং পৃথিবীর প্রত্যেকটা পার্লামেন্টই সেগুলো গ্রহণ করে। কিসের সাপেক্ষে গ্রহণ করে? জনগণের অধিকার, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপান্তর, এগুলোর স্বার্থে। এবার এই যে এখানে যে 120টার মতো প্রায় 118টার মতো গ্রহণ করা হলো, আর বাকিগুলো গ্রহণ করা হলো না, যেটা নিয়ে আমার ভাই ফারুক খুবই চমৎকার আলোচনা করলেন। কেন গ্রহণ করা হলো না সেই আলোচনাটাও জনগণকে জানানো উচিত। সেটা কেন গ্রহণ করা হলো না, আমি প্রত্যেকটা ধরে ধরে, যে গুম, তারপরে মানবাধিকার, এগুলো নিয়ে যে বললাম, প্রত্যেকটা ধরে ধরে বলি। হ্যাঁ, প্রত্যেকটা ধরে ধরে একদম বিস্তারিত আমি বলতে পারি, কিন্তু মোটা দাগে আগে বলে নেই জনগণের সুবিধার জন্য। সেটা হলো, যেই সংস্কারগুলোর সাথে সংবিধান সংস্কারের প্রসঙ্গ জড়িত, সেগুলো একটাও স্থগিতকরণ করা হয় নাই, রহিতকরণ করা হয়েছে। এগুলো যে আজকে হয় নাই, যেটাই যে 30 দিন শেষ হয়ে যাচ্ছে এবং চিরদিনের মতো এটা শেষ, আর ওঠানো যাবে না। নো, পার্লামেন্ট ইজ দেয়ার, পার্লামেন্ট ওপেন। এই ইস্যুটা, হ্যাঁ, এই অধ্যাদেশ এইভাবেই আপনি বাস্তবায়ন করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এই ইস্যুটা সেটেল করার জন্য পার্লামেন্ট ওপেন ফর এভার। ফলে আজকেই শেষ হয়ে যাচ্ছে চিরদিনের মতো। আজকেই বিএনপি ফ্যাসিবাদ কায়েম করে ফেলছে, আজকেই বিএনপি স্বৈরাচার হয়ে গেছে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করে লাভ নাই। কারণ হইল, বেসিক্যালি বিএনপি, দেখেন একটা উদাহরণ দিই, বিচার বিভাগ আলাদা পৃথকীকরণ। বিচার বিভাগ পৃথকীকরণের সাথে বিচারপতি নিয়োগের এখতিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিচার বিভাগ পৃথকীকরণের দাবি, এটা কি নতুন দাবি, বা এটা কি এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ইস্যু? নো। আপনি মাজদার হোসেন মামলার কথাও যদি বলেন, তাও তো 30 বছর হয়ে গেছে। তো বিএনপি তার যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, সেই ইশতেহারের বিচার বিভাগ পার্টের প্রথম দফার 3 নাম্বার 4 নাম্বার বাক্য, মানে প্রথম প্যারার মধ্যেই আছে, মাজদার হোসেন মামলার আলোকে বিচার বিভাগ সংস্কার করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা আর কোনো কথা বলার দরকার নেই।
মাজদার হোসেন মামলার রায় যদি বাস্তবায়ন হয় সব হয়ে যাবে, ওইখানে আটকে আছে বাংলাদেশ। তো মাজদার হোসেন মামলার আলোকে বিচার বিভাগ সংস্কার করা হবে, এটা তার নির্বাচনী প্রতিশ্রুতি। এই অন্তর্বর্তীকালীন সরকারের ধরেন অধ্যাদেশ হয় নাই কোনো এই বিষয়ে, তাতেও কোনো সমস্যা নেই। এটা 31 বছর আগের পুরানো সমস্যা, 30 বছর ধরে এটা নিয়ে বাংলাদেশ সাফার করছে। তো ইস্তেহারের প্রথম দফার মধ্যে আছে, এটা যদি না করে বিএনপিকে জনগণ চ্যালেঞ্জ করবে যে আপনি তো ওয়াদা ভঙ্গ করলেন। বাট এখনই এই প্রত্যেকটা জিনিস টেম্পোরারি যে ইস্যুগুলো, এগুলো দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করা বা জনগণকে মোটিভেটেড করে একটা বিএনপির ব্যাপারে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করা, এই রাজনীতিটা ব্যর্থ হতে চলেছে, অলরেডি ব্যর্থ হয়ে গেছে। কারণ হইল এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই পর্যন্ত যতগুলো বিষয় ধরে পিআর, উচ্চকক্ষ, সংস্কার বনাম নির্বাচন, তারপর হলো বিএনপি জুলাই গাদ্দার, এই যে জুলাইয়ের যে আপনার দায় মুক্তি, তারপরে হইল কল্যাণ তহবিলের বিল পাস, তারপরে হইল জুলাই জাদুঘর, এগুলি কে পাস করছে? তো তার মানে কি প্রত্যেকটা বিষয়ে আপনারা হাইপ তুললেন এবং কাজে যেগুলো ভুল প্রমাণিত হইল, তাহলে জনগণ কি বার্তাটা পাচ্ছে আপনাদের রাজনীতি সম্পর্কে? বিএনপি খারাপ, সাদাবাজের দল, অসুবিধা নেই, হ্যাঁ। তো মানুষ তো এটাকে ভুল দিয়ে এই ভোট দিয়ে ক্ষমতায় পাঠাইছে এবং সেই অনুযায়ী তার কিছু প্রতিশ্রুতি আছে, এগুলো তাকে পালন করতে দেন। এইবার এখানে একটা দেশে জরুরি অবস্থা চলতেছে, হামে শিশু মারা যাচ্ছে প্রত্যেক দিন। পৃথিবীর একটা সভ্য দেশ হলে এটা জরুরি অবস্থা থাকার কথা, এগুলো নিয়ে কোনো আলাপ আছে? তেলের সমস্যার জন্য নিম্ন আয়ের মানুষ যারা পাঠাও চালায় করে, তারা আজ কী অবস্থা আছে? সরকার এদিকে, এখানে সরকারকে ধরেন আপনি, সরকার হ্যাঁ দাম বাড়াচ্ছে না, এটা ধন্যবাদযোগ্য, কিন্তু আসলেই তো মানুষ সাফার করতেছে, সরকার তো ডিল করতে পারছে না। তা না করে যে বিষয়গুলোতে সরকারের অঙ্গীকার, পজিশন, কর্মসূচির মধ্যে একটা মিল আছে আপাতত, সেখানে ট্রিগার করে আপনারা হয়তো সুবিধা করতে পারবেন না। জি, ফরুক আপনার কাছে আসছি। আপনি এর আগের আলোচনা যেটি বলছিলেন যে বিএনপির এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গুম হয়েছেন, তাদের 600-700-এর বেশি নেতাকর্মী গুম হয়ে গিয়েছে, তারপরেও তারা গুম প্রতিরোধ প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ রহিতকরণ করেছে বা কার্যকারিতা হারাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গুম সংক্রান্ত যেটা, এখন গুম কমিশন তারা তদন্ত করবে, তারপর মানবাধিকার কমিশন তদন্ত করবে, আবার আইসিটি তদন্ত করবে। এখন তিনটা সংস্থা যদি তদন্ত করে এবং আলাদা আলাদা করে বিচার করার ক্ষমতা রাখে, তো সেই অধ্যাদেশ তো অবশ্যই যাচাই বাছাই এবং আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের তো দাবি রাখে। তো সেটার কেন আপনারা বিরোধিতা করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার রনি ভাই বললেন উনি নাকি ছোটোবেলা থেকেই মানে শুনে আসছেন এই যে বিএনপির এগনিস্টে যে ধরনের ট্রিগারগুলো করা হচ্ছে ছোটোবেলা থেকেই, যে বিএনপি সংস্কার, এই জন্য আমি ভাবলাম যে রনি ভাইয়ের আসলে বয়সটা কত, যে ছোটোবেলা থেকে উনি শুনে আসছেন। তা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেওয়া যে সকল অধ্যাদেশ ইতিমধ্যে বাতিলের জন্য বিএনপি সুপারিশ করেছে, তার মধ্যে অধ্যাদেশের সবকিছু তো একেবারে 100% সঠিক সেটাও তো বলা যাবে। আমি আসবো ভাইজান, আমরা তো সবগুলো বলছি না যে সবগুলো 100% সঠিক বা সবগুলো জনগণের পক্ষে ইউনূস সাহেব নিয়েছেন, এটা কি বলছি আমরা বলেছি যেগুলো জনগুরুত্বপূর্ণ। বলেন, ধরলাম যে গুম কমিশনটা ওকে ফাইন, বাকিগুলো এই যে আমি 10টার কথা বলছি, যে গণভোট অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার সংরক্ষণ অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। তো এরকম প্রায় 20টি রয়েছে। আমি 10টার নাম আপনাকে শোনালাম, দর্শকরা একটু দেখুক এই 10টার মধ্যে কোনটা জনগুরুত্বপূর্ণ না, সেই ব্যাখ্যাটা আপনাকে দিতে হবে বা বলতে হবে যে এটা আসলে এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই, এটার দরকার নেই, এটা অধিকতর আরও পর্যালোচনার প্রয়োজন আছে। ধরে নিলাম আপনি গুমের কথা বললেন, গুমের সাথে যেহেতু আরও 2-3টা প্রতিষ্ঠান বা সংস্থা জড়িত, ফাইন, এটা আপনারা পরে নিয়ে আসেন। বাকিগুলোর কি প্রবলেম? পুলিশ কমিশন কেন বাতিল করছেন? কেন আপনারা জানেন না যে এই পুলিশ বাহিনী কীভাবে বিগত 15-16 বছর আপনাদের উপরে দমন নির্যাতন চালিয়েছে? আপনারা আপনাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়েছেন, সংবিধান আপনাদের অধিকার দিয়েছে মিটিং মিছিল করার, সমাবেশ ডাকার। আপনি নয়াপল্টনে বিশাল সমাবেশের আহ্বান করলেন, সেখানে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে এই বাহিনীটি আপনাদের বুকে গুলি চালাই নাই, আপনাদের প্রোগ্রামে হামলা চালাই নাই। তাহলে এর পরেও এই বাহিনীটা সংস্কারের জন্য বিগত সময়ে যে উদ্যোগ নেওয়া হলো, যে সিদ্ধান্ত নেওয়া হলো, এটাকে আপনারা এক কলমের খোঁচায় বাতিল করে দিলেন, কি উদ্দেশ্যে? আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আগামী জুনেই তো সংসদের বাজেট অধিবেশন, আপনার আইনমন্ত্রী যেটা বলছেন যে সেটা এর আগেই আপনার যাচাই বাছাই করে বিল আকারে আনা হবে, আচ্ছা, বা নিয়ে আসা হবে, সেটা আপনারা কেন ভরসা রাখতে পারছেন? নিয়ে আসা হবে সবগুলোই
মানে যেগুলোর বা যে বৃষ্টি তারা বাতিল করেছে ইতিমধ্যে সবগুলোই তারা আগামী জুনের মধ্যে নিয়ে আসবে, যেটা এরকম? তারা বলেছেন 16টি একটা অধ্যাদেশ। বাতিল হয় নাই, রহিতকরণ। হ্যাঁ, হ্যাঁ, রহিতকরণ হয়েছে আপাতত। উনি যেটি বলেছেন এটা যে সরকার করবে তার কোনো গ্যারান্টি নেই। না, আপনি সরকার মানে কি এরকম বলেছে যে আমরা করব? আমার প্রশ্ন এটা তো বলে নাই। এই 2 মাস কেন আপনারা ধৈর্য ধরতে পারতেছেন না? ভাইজান, আমরা 2 মাস না, আমরা 5 বছরও ধৈর্য ধরতে পারি। তাহলে বিএনপির পক্ষ থেকে যদি পরিষ্কারভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্যটা আসে, যেমন আমার রনি ভাই আইনমন্ত্রী বলার পরে তো আর কারো বলার দরকার আইনমন্ত্রী নেই। বলছেন না, আইনমন্ত্রী তো এটাও বলেছেন, আমাদের আইনমন্ত্রী কি বলেছেন আমি জানি না, আমাদের অর্থমন্ত্রী এটাও বলেছেন যে আমরা 2034 সালের মধ্যে বাংলাদেশে এত ট্রিলিয়ন অর্থনীতির দেশ বানাবো বাংলাদেশকে, বলেছেন না? সেটা ওনার মানে কথা, কিন্তু আমি বলছি অর্থনীতির ব্যাপার, সেটা না, তো এক্সাম্পল বলছি যে 2034 সাল পর্যন্ত তারা বাংলাদেশকে কথাই নিয়ে যাবেন, আমরা তো এটা দেখতে চাই না ভাই। আপনি আপনার 5 বছরের কথাই নিয়ে যাবেন, সেটা আমাদের শুনান, তাহলে আমরা আশ্বস্ত হব। আমরা তো শোনানোর কিছু নাই, কইরা দেখাইতে হবে। দেখেন, অনেক শোনানো হইছে, 5 বছরের এই কথাই বা যদি বলবেন বলে, কেন? তাহলে না আমরা বুঝতে পারবো যে 5 বছরের মধ্যে তারা 1 বছর নিয়ে যাবে। আইনমন্ত্রী গতকালকে যেটা জানিয়েছেন যে বিশেষ কমিটির সুপারিশ ছিল 16টি অধ্যাদেশ, এখনই বিল আকারে উত্থাপন করা হবে না, আরও যাচাই বাছাই করে পরবর্তী সময় বিল আনা হবে। ওই বিশেষ কমিটি কারা? সেখানে সরকারি দল বিরোধী দল 2 দলই ছিল, সংখ্যাগরিষ্ঠ কারা ছিল? যেটাই হোক, মানে সেটাই কিভাবে? এমন তো না যে বিরোধী দল ওখান থেকে বেরিয়ে গেছে, এরকম তো না। করছে অফকোর্স তারা বলছে, পার্লামেন্টেও বলছে যে আমরা এখানে মতামত দেই নাই। হ্যাঁ, পার্লামেন্টেও বলছে। না, আমি যেটা বলছেন তাহলে ধরেন- আপনারা 2 মাস কেন মানে সরকারের উপর আস্থা রাখতে পারছেন না? আমরা 2 মাস না, আমরা তো 5 বছরে আস্থা রাখবো। আমি শুরুতে একটা কথা বললাম না আপনাকে, যে আমরা তো এই সরকারকে নিয়ে আসছি, জনগণ ভোট দিয়েই তো সরকারে নির্বাচিত করছে। নির্বাচন নিয়ে কারো প্রশ্ন থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। আমরা তো বলি না যে বিএনপি সরকার অনির্বাচিত, বলছে কি? বলার সুযোগ নেই। বরং আমরা বিএনপির সরকারকে সাপোর্ট দিতে চাই, সহযোগিতা করতে চাই, কারণ আমরা একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আসছি এবং দীর্ঘ প্রায় 2 বছরের মতো আমরা একটা ইন্টারিম পিরিয়ড পার করেছি। সুতরাং এখন আমাদের একটা স্টেবল সরকার দরকার, একটা স্টেবল ইকোনমির দিকে এই দেশটাকে নিয়ে যাওয়ার জন্য একটা স্টেবল সরকার অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা বিএনপি সরকারকে বারবার কেন ট্রিগার করছি? এটা ট্রিগার না, এটা ওয়ান কাইন্ড অফ সরকারকে সঠিক ট্র্যাকে রাখার জন্য সাপোর্ট। ধরেন আপনি ট্র্যাকে চলতে চলতে অনেক সময় লাইনচ্যুত হয়ে যাওয়ার একটা ধরেন যে ঝাঁকুনি তৈরি হয়, তখন 2 দিক দিয়ে চাপ দিলে আপনি কিন্তু ব্যালেন্সে চলে আসবেন, মানে ট্র্যাকে থাকবেন। তো সরকার যখন ব্যালেন্সচ্যুত হওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, ঠিক তখনই কিন্তু এই চাপগুলো আমরা তৈরি করি, যাতে সরকার সঠিক লাইনটাতে থাকে। এটার মানে নয় যে আমরা সরকারের নগ্ন বিরোধিতা করছি। এই যে আমার রনি ভাই খুব চমৎকারভাবে বেশ কয়েকটা বিষয় তিনি আসছেন। তিনি প্রথমে বললেন আমাদের সংসদ সার্বভৌম, এই সংসদ সব কিছুই করবে, কিন্তু উনি জানেন না যে বাংলাদেশের সংসদ কখনোই সার্বভৌম প্রতিষ্ঠান নয়, অতীতেও ছিল না, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। কেন? এই অধিকার আমাদের এই পার্লামেন্টকে কেউই দেয় নাই। এই আইন বাংলাদেশের কোনো জায়গাতেই নেই, না সংবিধানে আছে, না অন্য কোনো লতে আছে। এখন উনি বলতে পারেন যে আমাদের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে 142, মানে কোনো রাজনৈতিক দল যদি 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্ট গঠন করে সে যা ইচ্ছা তাই করবে। না ভাই, 2/3 মেজরিটি নিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি কি করতে পারবেন ওই পাওয়ার নিয়ে, ওই ক্ষমতা নিয়ে, ওই ব্রুট আপনার মেজরিটি নিয়ে, সেটাও কিন্তু আমার সংবিধানে স্পষ্ট লেখা আছে। মানে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন। সংশোধন আবার কি কি করতে পারবেন সেটারও বিশদ ব্যাখ্যা কিন্তু আমার কনস্টিটিউশনে দেওয়া আছে। মানে আপনি সংবিধানের ওই আর্টিকেলগুলো করতে পারবেন যে সকল আর্টিকেল আমার বেসিক স্ট্রাকচারে হ্যাম্পার করে না, আঘাত করে না। তার মানে আপনি যদি আমার সংবিধানের মৌলিক কাঠামোতে হাত দিতে চান, তাহলে আপনার ওই 2/3 মেজরিটি কখনো এখানে কাজ করবে না, মানে 142 এখানে কাজ করবে না। তিনি আরেকটা এখানে লজিক দিতে পারেন যে আমার আর্টিকেল নাম্বার 7 এখানে স্পষ্ট লেখা আছে যে বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। যেহেতু জনগণ ভোট দিয়ে প্রতিনিধি বানিয়ে পার্লামেন্ট গঠন করেছে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা পার্লামেন্টকে স্বাধীন সার্বভৌম বলতে পারি? নো, বলার কোনো সুযোগ নেই। আর আপনি যদি এটাকে ভ্যালিড বলে থাকেন আর্টিকেল নাম্বার 7 অনুযায়ী, তাহলে আমরা এটাও বলতে পারি যে আর্টিকেল নাম্বার 7 অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারী যদি জনগণ হয়ে থাকে, যে জনগণ ভোট দিয়ে প্রতিনিধি বানিয়ে পার্লামেন্ট গঠন করে, ঠিক একই জনগণ ভোট দিয়ে গণভোটও পাস করেছে। তাহলে যে জনগণ সরাসরি ভোট দিয়ে গণভোট পাস করেছে এটা বেশি পাওয়ারফুল, নাকি জনগণ ভোট দিয়ে প্রতিনিধির মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠন করেছে ওটা বেশি পাওয়ারফুল? তাহলে আপনি একটাকে অ্যাকসেপ্ট করছেন আর আপনি গণভোটকে অ্যাভয়েড করছেন কেন বলেন? সুতরাং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে পারি আমাদের পার্লামেন্ট কখনোই সার্বভৌম প্রতিষ্ঠান নয়। আর এটা যদি সার্বভৌম প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে এই পার্লামেন্টের প্রণীত আইন কোনো আদালত কখনোই বাতিল করতে পারে না। অতীতেও আপনারা দেখেছেন পার্লামেন্ট প্রণীত অনেক আইন সর্বোচ্চ আদালত কিন্তু বাতিল করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের পার্লামেন্ট সার্বভৌম নয়। এখন বিএনপি এই যে তাদের নির্বাচনী ইস্তেহার, আমার রনি ভাই বললেন বিএনপি তার ইস্তেহার বাস্তবায়ন করবে, ওকে ফাইন, আমরা বিএনপি সরকারকে আহ্বান জানাই আপনারা আপনাদের 31 দফা বাস্তবায়ন করেন, কিচ্ছু করা লাগবে না। বিএনপি সরকার যদি তার 31 দফা মানে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করতে চায়, তাদেরকে 100% গণভোটে যেতে হবে, মানে
সংবিধান সংস্কার সভায় যেতে হবে। সংবিধান সংস্কার সভা ব্যতীত বিএনপি তার এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না। আমি আজকে বাংলা ভিশনে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি জাস্ট একটা পয়েন্ট বলি, এই যে বিএনপি বলেছিল আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ বানাবো যদি ক্ষমতায় আসছে। এখন এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা কি সংবিধানের বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো। তো আপনি মৌলিক কাঠামোতে কিভাবে হাত দিবেন? আপনার 2/3 মেজরিটি দিয়ে তো মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারছেন না। এখন আপনি যদি আপনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সংবিধান সংস্কার সবাই যেতে হবে। তাহলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? আবার উনি 3 নম্বর দফার কথা বললেন, তো 3 নম্বর দফায় যাওয়ার আগে 1 নম্বর দফাটাকে বাস্তবায়ন করেন না ভাই। বিএনপির 1 নম্বর দফাটাই কি? সংবিধান সংস্কার কমিশন গঠন করা। এখন তো ওনারা বিমালম সংস্কার শব্দটাই নাই, ওনারা বলতে চায় আমরা সংস্কার বুঝি না ভাই, আমরা সংশোধনে বিশ্বাসী। হাউ ফানি! যারা এতদিন সংস্কার করে ক্ষমতায় আসলো, তারা এখন সংস্কার শব্দটাকেই সহ্য করতে পারে না। হোয়াট ইজ দিস? ধন্যবাদ। রনি ভাই, আপনি যদি বলেন গণভোট এবং প্রতিনিধি নির্বাচন, গণভোট অবশ্যই প্রথম থিওরিটিক্যাল আলাপ দিয়ে শুরু করি। সংসদ সার্বভৌম এই অর্থে যে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী না, সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে গণভোট আমি বলতেছি, এবং গণভোট যেহেতু সংসদের পার্লামেন্টকে সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার দিয়ে জনগণ সংসদকে নির্বাচিত করে, এই জন্য সংসদের এই ক্ষমতাটাকে সার্বভৌম ক্ষমতা বলা হয়। আর গণভোট করা হয় একটা বিশেষ পরিস্থিতিতে কতগুলো পার্টিকুলার বিষয়ের উপর, কিন্তু এখানে এক জুলাই সনদ বা জুলাইয়ের ব্যাপারে গণভোট করা হয়েছে জনমত যাচাইয়ের জন্য, জনসম্পৃক্তদের জন্য। না করলেও সমস্যা ছিল না, কারণ তার আগেই টিপটিপ বৃষ্টিতে যে দলগুলো স্বাক্ষর করেছে তারই একটা সরকার গঠন করেছে। ফলে অলরেডি পলিটিক্যালি কমিটেড একটা বিষয়, জাতির সামনে পরিষ্কার একটা বিষয়, তারপরে অধিক জনসম্পৃক্ততার জন্য আপনারা একটা গণভোটে গেছেন। বিএনপিও গণভোটে হা বলেছে, বিএনপি তো গণভোটের বিরুদ্ধে যায়নি। তো ফলে কোন গণভোটের হা পক্ষে বলেছি? বিএনপি যেই জুলাই সনদটা সবার সামনে স্বাক্ষর করেছে, ওকে গণভোট জয়যুক্ত হয়েছে, এবং সেই স্বাক্ষরিত জুলাই সনদের আলোকে ইশতেহার প্রণয়ন করেছে সে, এবং সেখানে সে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর করেছে। এইবার আপনি প্রশ্নে কি রাখলেন, অধ্যাদেশ কি জারি করলেন, সেটা ওই সরকারের ব্যাপার। সেটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট পলিটিক্যালি ডিল করে। পলিটিক্যাল গভর্নমেন্ট জনগণের সাথে পলিটিক্যালি কথা বলে, পলিটিক্যালি কমিটেড হয়, লিগেলি কমিটেড হয় না। লিগেলি কমিটেড হইল প্রতিষ্ঠান, সরকার, রাজনৈতিক দল সরকার গঠন করার আগ পর্যন্ত লিগেল কোনো কমিটমেন্ট করতে পারে না, কারণ সে তো তখন লিগেল এন্টিটি না, সে পলিটিক্যাল এন্টিটি। দ্যাটস ওয়াই বিএনপি যে জুলাই সনদের অঙ্গীকার করেছে, যে গণভোটের জন্য হ্যাঁ চেয়েছে, সেটা তার পলিটিক্যাল অঙ্গীকারের জন্য। আর ইনারা যে কথা বলতে লিগেল এন্টিটি, যে অধ্যাদেশ, ওনারা অধ্যাদেশকে বলতেছেন যে গণভোট, গণরায়, এটা গাঠনিক ক্ষমতা দিতে হবে, এটা আলোকে হইতে হবে। দ্যাটস দ্য ভেরি ডিফারেন্ট কনটেক্সট, দ্যাটস দ্য ভেরি ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। এইটা উনি পার্লামেন্টকে সার্বভৌম যে বলতে চাচ্ছেন না, এই জায়গার থেকে বলতে চাচ্ছেন না। কিন্তু পার্লামেন্ট সার্বভৌম না মনে করলে আপনি ডেমোক্রেটিক রাজনীতি মিন করেন না, এটাই আমরা ধরে নিব। কারণ হলো প্রবলেম অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, কার্ল স্মিথ তার একটা বিখ্যাত বই আপনার বারবার বলতেছে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই যে জনগণ সার্বভৌম ক্ষমতা, আমরা বলি যে জনগণ সার্বভৌম ক্ষমতা, এটা কোন অর্থে? যখন আমি ভোট দিলাম সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে ফেললাম, হ্যাঁ, কিন্তু সেই সার্বভৌম ক্ষমতাটা হলো আমার পলিটিক্যাল ম্যান্ডেট, এটা লিগ্যাল এন্টিটি লাভ করে থ্রু দ্য পার্লামেন্ট। যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্ট স্থাপিত না হয় ততক্ষণ পর্যন্ত স্ট্যাবিলিটি আসে না, লিগ্যাল এন্টিটি আসে না। উদাহরণ, বিগত 18 মাসের শাসন, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট তো 60% 70% না, প্রায় 99% সমর্থন ছিল এই সরকারের। স্ট্যাবিলিটি আসে নাই কেন? বিকজ অফ পার্লামেন্ট ছিল না, বিকজ অফ এটা লিগ্যাল এন্টিটি পায়নি। এই সার্বভৌমত্বটা, এই রিকগনিশনটা, এই সমর্থনটা লিগ্যাল এন্টিটি পায়নি। দ্যাটস ওয়াই পার্লামেন্ট ইম্পর্টেন্ট। কাঁচা উদাহরণ আছে, আর কত কথা বলবো। তারপরে এটা গেল একটা। তো ফলে এগুলো আমি বহুবার বলছি একই কথা, হ্যাঁ, বারবার মানে বলাটা নিজের কাছেও বিরক্ত লাগে এটা। তো ফলে এই পার্লামেন্টকে সুপারসিড করতে পারে একটা গণভোটের আইন, এটা পৃথিবীর ইতিহাসে একটা উদাহরণ দেখেন আপনারা, পারে না কখনো। ইভেন জিয়া রহমানের যে গণভোটের কথা বলা হয়, সেই গণভোট হলো গভর্নমেন্টের লিগ্যালিটি যাচাই করার জন্য, আর এইটা হলো একটা সংস্কারের ইস্যুর সাথে। দ্বিতীয় পয়েন্ট, সংস্কার। দেখেন, বিএনপির আগ্রহ সংস্কার নিয়ে না, ডেফিনেটলি ইউ আর রাইট, বিএনপির আগ্রহ দেশ পুনর্গঠন নিয়ে। সংস্কার একটা 111-এর এজেন্ডা ছিল এক সময়, আমরা দেখছি সংস্কার, সব সংস্কার মধ্যে আবার জোয়ার শুরু হয়েছিল, মনে আছে? শব্দটা পচে গিয়েছিল। এই সেই জিনিসটা আবার ফেরত আসছে কতদিন পরে ঘুরে কিভাবে। এবং এখন কারা কারা অ্যাক্টিভ বাজারে, শুধু আমি দর্শকদের বলবো এদেরকে মনে রাখার জন্য, শুধু একটু চিনে রাখার জন্য, আবার রিকল করার জন্য। ফলে
সংস্কার আপনি কিভাবে করবেন? ধরে নিলাম সংস্কার পুনর্গঠন একটা শব্দের রাজনীতি না করে, জনগণকে বাদ দিয়ে তো হবে না। আমি বারবার যে কথাটা বলি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই না? কৃষি সংস্কার কমিশন হয়নি। তাহলে এই যে জুলাই অঙ্গীকার, ধরে নিলাম ওনাদের পজিশনের সাথে আমি এবার ধরেন একমত 100 ভাগ, আমি কৃষকের ছেলে, তো এই জুলাই সনদে আমার কি আছে? কৃষি সংস্কার কমিশনই তো করেননি আপনি। বাংলাদেশে কৃষির উন্নয়ন না হইলে এ দেশের উন্নতি হবে না, এটা একটা দুধের শিশুও বুঝে নাকি? তার তো জবাব দেন। তার মানে কি? তার মানে আপনি ভালো হতো আরও ভালো হলে, এখানে যেটা করছেন ওকে ফাইন, আপনাকে আরও ব্যাপার আছে, আরও সমস্যা জনগণের আছে, সেগুলোকে পলিটিক্যালি অ্যাড্রেস করে পলিটিক্যালি মোকাবেলা করা, এবং ডেফিনেটলি 5 তারিখের পরে একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের সেখানে। এবং এই যে দেখেন আরও কতগুলো জিনিস, মানে আমি পয়েন্ট টু পয়েন্ট ধরে অ্যাড্রেস করতে পারলে ভালো হতো, কিন্তু মোটা দাগে আমরা যেটা বলি, দেখেন এখানে বিএনপি জামাত যে রাজনীতিটা করার চেষ্টা করছে, এখানে তাদের চ্যালেঞ্জ 2 রকম। জামাতের জন্য যেটা চ্যালেঞ্জ, বিএনপির জন্য সেটা চ্যালেঞ্জ না। বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো গুড গভর্নেন্স, বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান, বিএনপির জন্য চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা ঠিক করা, মানে সংস্কার, তারপরে হলো যে এই আপনার বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলের অধ্যাদেশগুলো এগুলো কি পরিণতি পাইলো, তার চেয়ে বেশ প্র্যাকটিক্যালি মানুষ সাফার করতেছে। এটা অনেক দিন ধরে মানুষ সাফার করতেছে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল। ভোট দেওয়ার মধ্য দিয়ে একটা আমরা তো ভোটের জনগণের নির্বাচিত সরকার পাইছি, তো সেই সরকারের কার্যক্রমগুলো জনগণের কাছে তো অ্যাকাউন্টেবল করা দরকার। এই যে তেল সংকটের কথা বললাম, ধরেন তেল এখন আপনি একটা অর্ডার দিলেন যে কোম্পানিগুলো মানে তেল কিনতে পারবে আর কি, বিরতিতে যাবো। আচ্ছা তারপরে বলি এটা, না, এবং শেষ কোন ধরনের কোম্পানিগুলো তেল কিনতে পারবে প্রসঙ্গটা নিয়ে আমরা আসবো বিরতি। তো সেইটার একটা ইনকোয়ারি দরকার। তাহলে দেখা যাবে কি ওই ভুইফোর অনেক কোম্পানি গজায় যাবে, তেল কেনার মধ্যে আবার লুটপাট শুরু হবে। ফলে এই ধরনের অনেক অভিযোগ অলরেডি আসতেছে যে আপনি শুল্কমুক্ত করে দিচ্ছেন, এই করে ক্রাইসিস মুভমেন্টে আছেন যে যাত্রার কাছ থেকে আপনি এখন পারলেই তেল কিনবেন, ফলে অনেক ভুয়া কোম্পানি লাইনে কিন্তু চলে আসবে, আইসে আবার কিন্তু টাকা পাচারের অবস্থা শুরু হয়ে যায়। ফলে আপনাকে প্র্যাকটিক্যালি অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দাঁড়াইতে হচ্ছে। সেগুলো আপনি করবেন নাকি টেকনিক্যাল ইস্যুর মধ্যে আপনাকে এঙ্গেজ করে রেখে 5 বছরে মানে খাওয়াই দিয়ে তারপরে আপনি ব্যর্থ, হ্যাঁ, আপনার রাজনৈতিক ক্যাপিটাল জিরো করে ফেলার আয়োজন চলছে। তো ফলে বিএনপি কয়টা ফ্রন্টে খেলবে, কয়টা ফ্রন্টে ফাইট করবে, মোকাবেলা করবে, এই সিদ্ধান্ত তাকে নিতে হবে। রনি ভাই বলছিলেন যে পার্লামেন্টকে সুপারসিড করে গণভোট পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। রনি ভাইয়ের বক্তব্য আমরা খুব মনোযোগ সহকারে শুনতেছি, এতক্ষণ ধরে শুনলাম। রনি ভাই বোধহয় কিছু একটা পাওয়ার জন্য খুব জোর দিয়ে চেষ্টা করছেন, আমার ধারণা। তো যাই হোক, এটাও ছোটবেলা থেকে শুনতেছি। রনি ভাই সফল হোক, আমরা এটা প্রত্যাশা করি। আপনাদের এই দোয়া পূরণ হবে না, কারণ কি বিশ্বাস করি হাসিনা পতনের পরের থেকে ইন্টারিম সরকার, বিএনপি সরকার আমাকে অনেক ধরনের পদ সাধছে। আচ্ছা, সেটা হলো প্রতিষ্ঠানের পরিচালক থেকে প্রতিমন্ত্রী পর্যন্ত। আমি বলছি এগুলো আমার কাজ না, আমার কাজটা আমি করতেছি। ঠিক আছে, ওইভাবে চিন্তা করি না, আমি কিসের জন্য কিছু করতেছি সেটা গুরুত্বপূর্ণ না, তো গুরুত্বপূর্ণ আমি কি বলতেছি। ঠিক আছে, পয়েন্টটা বোঝে। ব্যক্তিগতভাবে এগুলো বলা ঠিক না তো, কারণ আমাকে অলরেডি বললাম, আমাকে অফার করা হয়েছে, আমি যাই নাই, আগামীতেও যাওয়ার কোনো ইচ্ছা নেই। না, আপনি সফল হন ইনশাআল্লাহ, আমরা চাই। সফলতা তো আপনার কাছ থেকে একটা সরকারি চাকরি পেলে সফল, মন্ত্রী হলে না, আমরা তো আর চাকরি বাকরি করবো না, আমিও ওই লাইনে নাই। আপনি আপনার জায়গা থেকে সফল হন। তো যাই হোক, আমরা এই যে রনি ভাই বেশ কয়েকটা কথা বললেন যে সরকারের এখন মূল টার্গেটটা কি? গুড গভর্নেন্স। হ্যাঁ, অবশ্যই সরকার এখন গুড গভর্নেন্স, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটা স্টেবল বাংলাদেশ, হ্যাঁ, যেখানে কোনো ধরনের অরাজকতা থাকবে না, মব থাকবে না, এরকম একটা বাংলাদেশ কিন্তু বিনির্মাণই হচ্ছে বিএনপির মূল টার্গেট বা এই সরকার টার্গেট। আমরা এটার মানে বিরোধিতা করছি না। এখন কথা হচ্ছে এই যে গুড গভর্নেন্সের কথা আপনি বললেন, এই গুড গভর্নেন্সটা কখন বাস্তবায়ন হবে, কিভাবে হবে, প্রক্রিয়াটা কি? আপনার এই যে ফরম্যাট, আপনার এক্সিস্টিং যে সিস্টেম, এই সিস্টেমের মধ্য দিয়ে আপনি হাঁটবেন, চলবেন, আর আপনি সামনে একটা গুড গভর্নেন্স নতুন বাংলাদেশ জনগণকে উপহার দিবেন, এত সহজ? গুড গভর্নেন্স তো লুকিয়ে আছে এই অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে ভাই। এই যে আপনি দুর্নীতি দমন কমিশন বাতিল করে দিলেন, কেন, কি উদ্দেশ্যে? কারণ এই দুর্নীতি দমন কমিশন যে আইনটা আমরা বিগত 3 মাস আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করে ঠিক করলাম, কি ঠিক করলাম? যে আগে ছিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এই চেয়ারম্যান নিয়োগ হতো প্রধানমন্ত্রীর সুপারিশে, মানে প্রধানমন্ত্রী যাকে মনে করতেন তাকে নিয়োগ দিতেন। এখন আমরা প্রশ্ন করলাম যে প্রধানমন্ত্রীর দুর্নীতির তদন্ত যদি করার এরকম প্রশ্ন আসে, তো ওই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর এগেইনস্টে কি ফাইল রেডি করতে পারবে? এটা কি বাংলাদেশের এই রাজনীতিতে সম্ভব? কোনোভাবে সম্ভব না। এই জন্যই আমরা বললাম যে এই নিয়োগ প্রক্রিয়াটা থার্ড পার্টিতে দিতে হবে, একটা নির্দিষ্ট স্বাধীন প্রতিষ্ঠানের হাতে দিতে হবে, যারা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়োগ দেবে। এটাই ছিল এই অধ্যাদেশের মূল প্রতিপাদ্য। তো এই আইনটা বাতিল করে আপনি আবার ওই আগেরটাতেই চলে গেলেন যে আমরা আমাদেরটাতেই থাকবো, মানে আমরাই নিয়োগ দেবো।
তাহলে আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ কীভাবে নির্মাণ করবেন? আপনি একদিকে গলা ফাটাচ্ছেন, পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণ করতে চাই, আরেকদিকে আপনি দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করে দিলেন। মানে আপনি এই কমিশনটাকে নিজের পকেটে রাখতে চান, কেমনে সম্ভব হবে? আপনি সারা বাংলাদেশে আইন শৃঙ্খলার কথা বলেন না, আপনি পুলিশ কমিশন বাতিল করে দিলেন, আপনি স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলেন, আপনি ওই বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ বাতিল করে দিলেন। তো আপনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, এই নতুন বাংলাদেশটা আসবে কিভাবে ভাই? আপনার এই সিস্টেমের মধ্যে দিয়ে আসবে না। সরকার কি বলছে যে বাতিল করছে? সরকার রহিতকরণ মানেই তো এক প্রকারের বাতিল। বলছে আবার নিয়ে আসবে, আবার নিয়ে আসবে, কখন নিয়ে আসবে, কিভাবে নিয়ে আসবে, আরো যাচাই বাছাই করে। কিভাবে? সেটা তো যাচ্ছেন না কেন? সেটা তো আমরা দেখতে পাচ্ছি তারা কোন প্রক্রিয়ায় নিয়ে আসবে। ইতিমধ্যে যা করেছে তা তো অলরেডি আমাদের চোখের সামনে আসছে। অলরেডি এই যে প্রশাসক নিয়োগের একটা আইন তারা করে ফেললো, ভালো কথা। এরকম বেশ কয়েকটা আইন করেছে যেগুলো কিন্তু জনগণ কখনোই তাদের কাছ থেকে প্রত্যাশা করে নাই। প্রশাসনিক আইন না, গত সরকারের যে আইনটা ওইটার এটিফাই করছে, মানে ওটা ওই অধ্যাদেশটাকে আইনের স্বীকৃতি দিচ্ছে। কি আছে ভিতরে? ওটা যদি না দিত তাহলে বিগত যারা আপনার প্রশাসক ছিল এদেরকে আবার চেয়ারে বসাতে হতো। না, তাদের কাজগুলো জাস্টিফিকেশন কে দিত? সবগুলো যে আদালত চ্যালেঞ্জ হইতো। নির্বাচন দেবে, হ্যাঁ নির্বাচন দিবে, না করছে নির্বাচন দিবে। নির্বাচন দিলেই তো মানে নির্বাচন কি একদিনে দিয়ে দেওয়া যায়? একদিনে কেন দিবে? এই যে নির্বাচনের দাবি এখন যারা প্রশাসক তারাই তো তুলতেছে। এতদিন তো অলরেডি সিটি কর্পোরেশন করে ফেলতে পারতাম। 10টা সিটি কর্পোরেশন কয়দিন লাগে? সরকার গঠন হইছে, স্থানীয় সরকার মন্ত্রী তো বলেছে যে অধ্যাদেশগুলো আইনে পরিণত হওয়ার পরে নির্বাচন দেখতে পাচ্ছি। তারা আমরা এই বিরোধিতা না করলে তারা উপজেলা পৌরসভাতেও প্রশাসক দিত। আমাদের বিরোধিতার ফলে ওখানে স্টপ হয়ে গেছে। যখনই তারা সিটি কর্পোরেশনে প্রশাসক দিয়ে দেখলো, ব্যাপক সমালোচনা শুরু হয়েছে চতুর্দিক থেকে। এই সমালোচনার ফলেই তারা কিন্তু ওই স্টেপে যায় নাই। তারপরেও কিন্তু দেখেন ডিস্ট্রিক্ট অলরেডি দিয়ে দিয়েছে, জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, উপজেলা পৌরসভা প্রত্যেকটা জায়গায় দেওয়ার নিয়োগ ছিল। কিন্তু আমাদের বিরোধিতার ফলে আমি আপনাকে বলি ফারুক ভাই, যদি নির্বাচন হইতে দেরি হয়, হ্যাঁ আপনারা যতই সমালোচনা করেন, জনসেবা দেওয়ার স্বার্থে প্রত্যেকটা জায়গায় প্রশাসক দেওয়া হবে। না, নির্বাচন দেওয়ার দেরিটা কেন হবে? হোয়াই? নির্বাচন এক নাম্বার কথা হলো স্থানীয় সরকার বিষয়ক পুরো আইনটা পরিবর্তন করতে হবে। হাসিনার আমলে স্থানীয় সরকার হইতো আপনার দলীয় প্রতীকে, এবার দলীয় প্রতীক ছাড়া হবে। ফলে পুরো আইনটা, এটা আমরাও চাই প্রতীক ছাড়া। এটা তো সবাই চাই। তাহলে মানে আন্দাজি বললেই তো হচ্ছে না যে নির্বাচন এখনই দিয়ে দেন। তার মানে এই যে মাত্র এখন এতদিন যে ন্যারেটিভটা তৈরি করা হলো, বিএনপি নিজেদের প্রশাসক বসাইতে চায়, তো ভাই আইনটা একটা আইন সংশোধন করার প্রক্রিয়াটা তো নিজেদের প্রশাসক বসাতে চাই। আপনি কি এটাকে মানে অভিযোগ আকারে নিচ্ছেন? না, মানে বসাই নাই বিএনপি, তো আপনাদের লোকজন বসাবে, জামাতের লোক, এনসিপির লোক এনে বসাবে? ওদের না বসা। পৃথিবীর কোন দেশে একটা সরকার নতুন করে নির্বাচিত হওয়ার পরে, উন্নত গণতান্ত্রিক দেশ থেকে শুরু করে, হ্যাঁ, কোন দেশে বিরোধী দলের লোকদেরকে দিয়ে প্রশাসন? আমরা তো কখনো বলি না যে জামাতকে বসান। তাহলে বিএনপির লোকই তো বসাবে সরকার। এখানে বিএনপি নামটা কেন আসবে ভাই? আপনারাই তো বলতে দলীয়করণ, আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার, দল নিরপেক্ষ, যোগ্য, ক্যাপাবল, সক্ষম, দক্ষ এরকম ব্যক্তিদের বসাতে হবে। কে সেটা? হ্যাঁ, আমরা তো নিরপেক্ষ। আপনি বলেন যে আমার ঢাকার প্রশাসকের জন্য 5 জনের নাম বলেন, আমি বলতেছি আপনাকে নাম। আমি সুন্দর বলছেন, যারা জামাত করে না। জামাত করার জন্য না, জামাত করা কোনো অপরাধ না। আপনি তো বললেন যে আমি তো জামাতের কথা বলি। 111 এর সময় আমরা একটা নিরপেক্ষতার জোয়ার দেখছি, বিগত 18 মাসেও আমরা একটা নিরপেক্ষতার জোয়ার দেখছি। নিরপেক্ষতার নামে আপনি যদি ছলে বলে কৌশলে আপনার পছন্দের দলকে সার্ভ করেন, সেটা খারাপ নাকি? আমি বিএনপি, আমি জামাত, এই প্রকাশ্য পরিচয় এবার আমি দায়িত্ব পাওয়ার পরে আমি সরকার পক্ষ, আপনাকে প্রফেশনাল, এইটা ভালো। আমি কোনো নিরপেক্ষ লোক দ্বারা আর নির্যাতিত হইতে চাই। আমি প্রকাশ্য জামাত চাই, আমি প্রকাশ্য বিএনপি চাই, এবং চেয়ারে বৈশা সে প্রফেশনাল আচরণ করবে। আমি এই মডেল দেখতে চাই। আমি উন্নত ডেমোক্রেসিতে সেটাই হয়, জবাবদিহিতার মধ্যে থাকবে। হ্যাঁ, জবাবদিহিতার মধ্যে থাকবে, স্বচ্ছ থাকবে, এবং তার নিয়োগ প্রক্রিয়াটা সঠিক হইতে হবে। ওকে, ফাইন। এবং তার বিরুদ্ধে অভিযোগ হলে সকালে হায়ার, বিকালে ফায়ার করতে হবে। আমি আপনাকে বলি, আমেরিকা এবং ইউরোপে, ব্রিটেন এবং আমেরিকার উদাহরণ যদি দেখবেন তারা নতুন সরকার আসার পরে ব্রিটেনে সবচেয়ে দ্রুততার সহিত পুরা সব চেঞ্জ হয়ে যায়, সেটআপ চেঞ্জ হয়ে যায়। আমেরিকাতে সবচেয়ে স্লো চেঞ্জ হয়। আমেরিকাতে চেঞ্জ হইতে কখনো 180 দিন পর্যন্ত সময় নেয়। বাংলাদেশের মডেলটা বলি হাইব্রিড। বাংলাদেশে কতগুলো জায়গায় আমরা কি ব্রিটেন আমেরিকা হয়ে গেছে, সেটা হাইব্রিড। আমরা হাইব্রিড মানে আমেরিকা ব্রিটেন মিক্সড। এখানে মডেলটা হাইব্রিড মডেল চলে। আচ্ছা। কোন জায়গায় দ্রুত চেঞ্জ হয়। এতদিন জানতাম আমরা বাংলাদেশেই আছি, এখন আপনার কাছ থেকে শুনলাম যে আমরা আমেরিকা এবং ব্রিটেনের মিক্সড
ভার্সন। কোন কিসের জন্য মিক্স ভার্সন জানো? না আপনি বলেন তো কিসের জন্য মিক্স ভার্সন জানো এটা বলেন। বলেন দর্শকদের উদ্দেশ্যে বলেন, আমরা একটু শুনি। কিসের জন্য মিক্স ভার্সন? বলেন। ট্রানজিশনাল পিরিয়ডে দায়িত্ব বন্টনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা ইউরোপ আমেরিকা হয়ে যাইনি। আমি বলতেছি ট্রানজিশনাল পিরিয়ডে দায়িত্ব বন্টনের মডেলের ক্ষেত্রে মিল কোথায়? মিলটা হলো এখানে কিছু কিছু জায়গায় দেখবেন যে ওভারনাইট পরিবর্তন হয়, কিছু কিছু জায়গায় দেখবেন যে বিগত আমলের লোক রয়ে যাচ্ছে, বিগত স্ট্রাকচারে বাংলা একাডেমিতে রয়ে যাচ্ছে, পিআইবিতে রয়ে যাচ্ছে, আরও কিছু প্রতিষ্ঠানে দেখবেন যে বিগত আমলের লোকগুলো রয়ে যাচ্ছে, আর কিছুগুলো দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ফলে এই পরিবর্তন প্রক্রিয়াটার মধ্যে যতটা সমস্যা, তার চেয়ে বেশি সমস্যা হলে অ্যাকাউন্টেবল কিনা, সে সার্ভিসটা প্রপারলি দিতে পারছে কিনা, জনগণ আগের চেয়ে বেটার সার্ভিস পাচ্ছে কি না, সেটা ইম্পর্টেন্ট। আমার লোক, আমার দলের লোক নিয়োগ পাইল না দেখে জিনিসটা জাস্টিফাইড না, ব্যাপারটা এই জায়গায় না। অবশ্যই একটা দলীয় সরকার এসে তার দলের লোকই নিয়োগ দিবে, তবে দ্রুত নির্বাচন দেওয়া। ওকে ফাইন, ডেফিনেটলি। এখন আপনি দাবি তুলবেন হলো দ্রুত নির্বাচনের, আপনি এই দাবি তুলবেন না যে কেন বিএনপি ওকে তার ফাইন। নিয়োগ দিল। এখন ভাইয়ের যে কথা, আমাদের রনি ভাই খুব চমৎকার ভাবে বললেন। হ্যাঁ যাই হোক, হ্যাঁ ওনার বক্তব্য তো আমরা বুঝতে পারছি, বক্তব্যের টন শুনলে আমরা বুঝে ফেলি। তো যাই হোক, এখন কথা আমি নিরপেক্ষ না। এখন কথা হচ্ছে যে কোনো একটি রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পরে বেসিক্যালি চেয়ারে বসার পরে তার ওই রাজনৈতিক লিগেসিটা আর কাজ করে না। যেমন বিএনপি সরকার ক্ষমতায় বসছে না, এখন বিএনপি সরকার কি বলবে যে আমরা শুধুমাত্র বিএনপির? তারেক রহমান সাহেব কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাকে যিনি ভোট দিয়েছেন আমি তার, একই সাথে আমাকে যিনি ভোট দেন নাই আমি তার। অবশ্যই, অফকোর্স, মানে সে জনগণের। এখন আপনি সরকার গঠন করার পরে আপনি যদি বলেন যে আমি সব জায়গায় বিএনপির লোক বসাবো, কারণ আমি বিএনপি সরকার, আমার দল বিএনপি, হাউ ফানি। কিন্তু এখানে তো সেবাটা মূল কথা। আসেন, আমি আসবো। সেবাটা পাচ্ছে সেবা তখনই জনগণ প্রপারলি পাবে যখন আপনি একজন যোগ্য, সক্ষম, ক্যাপাবল ব্যক্তিকে চেয়ারে বসাবেন। আপনি আমি তো তাকে মনে করতেছি না। আমি আসবো। আপনি আপনার মতো করে তো ওই যোগ্যতার মানদণ্ড মানে রেডি করলে হবে না ভাই। আপনি আপনার ক্রাইটেরিয়া যেটা তৈরি করছেন, জনগণ তো সেটাকে ক্রাইটেরিয়া মনে করে না। যেমন আমরা বিসিবির একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটাকে নিয়ে অনেক কথা পার্লামেন্টেও আলোচনা হয়েছে। কেউ এটাকে বাবার দোয়া, মায়ের দোয়া, আমি আবার ওখানে অ্যাড করলাম যে এটা বিগত ইন্টারিমের আমলে আসিফ মাহমুদের দোয়ার মানে বোর্ড ছিল। তো যাই হোক, আমরা কারো দোয়ার বোর্ড এটাকে বানাতে চাই না। সেখানে দেখেন ভেরি ইন্টারেস্টিং, সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রদান করা হয়েছে এডুক কমিটির তামিম ইকবাল। তার আলোচনা সমালোচনা যাই থাকুক, আমি মনে করি এটা নিয়ে আমরা কোনো বক্তব্য দিতে চাই না। কেন? তামিম ইকবাল আপাতমস্তক একজন ক্রিকেট মানে প্রফেশনের ব্যক্তি, তার এই পেরিফেরিতে আবির্ভাবই হয়েছে ক্রিকেটের মধ্য দিয়ে। কিন্তু বাকি যে সদস্যদের এখানে যুক্ত করা হলো, আমার তো মানে মনে পড়ে যে এই বাকি অ্যাডহক কমিটির যারা সদস্য, এরা জীবনে কোনোদিন ওই মিরপুর জাতীয় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখেছে কিনা আই ডোন্ট নো, আমার সন্দেহ হয়। তো যে ব্যক্তিটা জীবনে কোনোদিন ওই স্টেডিয়ামে গিয়ে খেলাই দেখে নাই, এরকম একজন ব্যক্তিকে আপনি অ্যাডহক কমিটির মেম্বার বানাই দিলেন, এদের উপরে দায়িত্ব দিলেন কি এরা নাকি বিসিবির আগামী নির্বাচন পরিচালনা করবে। হাউ ফানি। আজকে কিছুক্ষণ আগে আমি নিউজ দেখলাম, এই যে জেনজি সরকার গঠন করেছে নেপালের প্রধানমন্ত্রী কি করেছেন জানেন? নেপালের শ্রমমন্ত্রী তার বউকে স্বাস্থ্য বিষয়ক যেটা বোর্ড আছে, মানে বাংলাদেশের অধিদপ্তর, এই বোর্ডের চেয়ারম্যান করার জন্য তিনি তদবির করেছিলেন, লবিং করেছিলেন। এই লবিং প্রধানমন্ত্রীর কানে আসার সাথে সাথে ওই মন্ত্রী কাজকে বহিষ্কার করেছেন। এটা হচ্ছে সরকার, এটা হচ্ছে জনগণের সরকার। আর আপনি আপনার দলের লোককে বসাবেন চেয়ারে, সব দিকে দলীয়করণ করবেন, আর আপনি বলবেন জনগণের সরকার। হোয়াট ইজ দিস? এটা কিসের জনগণের? ফারুক ভাই, রনি ভাই, আপনি ফারুক ভাই যে কথাটা বললো, আমি আজকে ভাবছিলাম যে কোনো প্রসঙ্গ চেঞ্জ করব, আমি কোনো কটু কথা বলবো না, কিন্তু আমি বলতে বাধ্য শুনে একদম সর্বোপরি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলতে এখানে পুরা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে 3 জন নেতার ছেলে, উনি তো স্পষ্ট করে বলেন না 11 জনের মধ্যে 3 জন নেতার ছেলে, বাকিগুলো হ্যাঁ একজন রাসনা ইমাম, উনি আইনজীবী, একটা কোটা থাকে, উনি মানে নিজের ফিল্ডে খুবই প্রসিদ্ধ আইনজীবী, সেই হিসাবে আইন কোটা আছে নাকি? হ্যাঁ, বিসিবিতে আইনজীবীর কোটা। আপনি বিসিবিতে কিভাবে নিয়োগ হয় এটা আপনি জানেন না, না জেনে আপনি যে মিথ্যা কথাটা বললেন। বিসিবিতে চাই, এটা প্রথম কথা হলো এটা একটা অ্যাডহক কমিটি, এই কমিটির মেয়াদটা স্বল্প এবং তামিম ইকবালের নেতৃত্বে, এবং এখানে 3 জন মন্ত্রীর বা বিএনপি নেতার যারা ছেলে, ইসরাফিল খসরু এবং আরও 2 জন নেতা, আমি পার্সোনালি তাদেরকে চিনি এবং তারা প্রত্যেকেই ক্রিয়ার সাথে দীর্ঘদিন যাবত জড়িত। এবং আপনি জানেন বিসিবির কোথাও কোনো মেম্বারশিপ, কোথাও কিছু পাইতে হলে ক্লাবের কেরিয়ার থাকতে হয়, শুধু জড়িত থাকলে হবে না, গুরুত্বপূর্ণ পজিশনে থাকতে হয় ক্লাবের। তো উনি বললো ক্রিকেটে খেলাই দেখতে যায় না জীবনে, এরা বানাই দিছে। ফলে কথা জনগণের সামনে যখন বলবেন লাইভ টেলিভিশনে উত্তেজিত হয়ে বলেন, ভালো কথা, আপনার স্টাইল, আই লাইক ইট। কোন ক্লাবের সাথে জড়িত একটু ডিটেইলস বলেন আপনি, আমরা শুনি একটু। না ভাই, আমি বললাম আমি পার্সোনালি চিনি, আমি জানি, ডিটেইল বলতেছি এখনই। আমি তো আপনিও পাবলিকের সামনে বলতেছেন না ভাই, দর্শকরা বলেন যে যে আমাদের খসরু ভাইয়ের ছেলে এই ক্লাবের সাথে যুক্ত, আমি বলি সালাউদ্দিন ভাইয়ের ছেলে এই ক্লাবের সাথে, বলেন একটু। আপনি বলতেছেন জীবনে তারা কোনোদিন খেলাই দেখতে যায় না, আইন হইল
আশঙ্কার কথা বলবেন, আপনি জেনে কথা বলবেন, না, আপনি মানুষ বলেন। বিভ্রান্ত হবে। এই জন্য তো আপনাকে প্রমাণ দিতে হবে। প্রমাণ যে দিচ্ছি আপনি তো যেটা আমি। বলছেন বলেন ভাই, জনগণ জানুক। আপনারা মিথ্যা বলবেন এবং এই মিথ্যাগুলো প্রতিদিন খণ্ডন করতে হবে আমাদের। আজব কাহিনী। বাংলাদেশের মানুষকে আপনারা পাইছেন আপনি নাকি? বলছেন রনি মিথ্যা, আমরা তো রনি বলছি না। আচ্ছা, বলেন। জি, ফারুক ভাই আপনি বিসিবিতে নিয়ম হইল সদস্য হওয়ার জন্য আপনার ক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতে হবে, শুধু ক্লাবে ক্যারিয়ার থাকতে হবে, এটা নিয়ম। এখন আপনি বলতেছেন বিএনপির নেতা বানাইছে, এটা আপনি আপত্তি জানাচ্ছেন, ওকে ফাইন, আপত্তি জানাচ্ছেন, কিন্তু আপনি বলতেছেন কি সাথে সাথে ন্যারেটিভ কিভাবে দিচ্ছেন যে এরা তো খেলাই দেখতে যেন এরকম লোকজন বানাচ্ছেন। যেখানে নিয়ম হইল, আইন হইল যে ক্লাবের সাথে জড়িত না থাকলে তারা মেম্বার হইতে পারবে না, সেখানে আপনি বলতেছেন কি ঢালাওভাবে যে এদের তো ক্রিকেট, আপনি মনে করতেছেন যে এটা ধৈর্য আইনা বসাই যায়। আওয়ামী লীগের আমলে ওটা হয় নাই। আওয়ামী লীগের আমলে এখানে যারা গেছে তারাও প্রত্যেকে ক্লাবের সাথে জড়িত ছিল। এটা বিসিবির কালচার, এটা বিসিবির নিয়ম। এটা যত বড় ফ্যাসিস্ট সরকারই থাকুক ক্ষমতা, এটা আপনি জানেন না, এই কথা আমি বলেন, এটা আপনি জেনে নেবেন। এরা প্রত্যেকে ক্লাবিং এর সাথে জড়িত, তাদের প্রত্যেকের ক্লাব আছে, মহল্লায় ক্লাব করে তারা, সেখানে প্রচুর পোলাপান খেলে, ট্রেন আপ হয়, এবং সেগুলো ক্লাব ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলে, জেলা পর্যায়ে খেলে, উপজেলা পর্যায়ে খেলে ক্লাব থেকে। সেই ক্লাবগুলো তারা পরিচালনা করে যারা এখানে মেম্বার হয়েছে, এটা আপনি জেনে নেবেন। তো তারপরে আচ্ছা, এই অন্য ইস্যুতে যাই আমরা। জি, আমরা একটু জ্বালানি তেল নিয়ে আলোচনা করতে চাই। যে সরকার বলছে যে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু এখনো পেট্রোল পাম্পগুলিতে মানুষের দীর্ঘ লাইন। হ্যাঁ, দেখে আসলাম লাইন। জ্বালানি তেলের সংকট নাই, তাহলে সংকটটা কোথায়? সংকট অব্যবস্থাপনার সংকট। বাংলাদেশ কখনোই জ্বালানি তেলের মজুদে সমৃদ্ধ না, এটা আমাদের ইকোনমির কারণে আমরা এটা সমৃদ্ধ হওয়ার অবস্থায় নাই, আগামীতেও যেতে পারবো না। তো সংকট নাই এই কথাটা 100% সত্য না, সংকট আছে, অব্যবস্থাপনা আছে। জ্বালানি তেলের পাম্প মালিকরা বলছেন যে অকটেন এবং আপনার পেট্রোল এটার অধিকাংশই দেশেই উৎপাদিত হয়। হ্যাঁ, এবং এই তাহলে এখানে সিন্ডিকেট অ্যাক্টিভ হয়ে গেছে, এই কারণে সংকট দেখা যাচ্ছে। ইভেন কয়েকটা পাম্পের খবর যেটা দেখলাম, পাম্পের খবরে দেখা গেল যে বিক্রি হচ্ছে কোনো মানে ধরেন এই যুদ্ধের আগে যে এরকম বিক্রি হইতো এবং পরের বিক্রির যে ডেটা, সে ডেটা বলতেছে যে বিক্রি দ্বিগুণ হয়েছে। সংকট থাকলে বিক্রি দ্বিগুণ হয় কিভাবে? পাম্পের স্ট্যাটিস্টিক্স বলতেছে। তার মানে সংকট নাই কথাটা সত্য, কিন্তু সংকট আছে এটাও সত্য, সেটা হলো ব্যবস্থাপনার সংকট আছে, ম্যানেজমেন্টের সংকট আছে। তাহলে দ্বিগুণ যে বিক্রি হচ্ছে পাম্প থেকে, তাহলে কারা কিনতেছে, কিনে কিভাবে মজুদ হচ্ছে, মজুদ উদ্ধারও হচ্ছে কিছু কিছু আমরা খবরে দেখছি, তার মানে এটা প্রপার হচ্ছে না। তার মানে কি আইনের শাসন আইনের শাসন যে আপনার নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা জায়গায় নিশ্চিত করতে হবে। আর হইলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের জ্বালানি নিয়ে লম্বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। আমাদের জ্বালানির আমাদের যে পুরো বিদ্যুতের যে অবস্থাটা, আমরা যেইভাবে বিদ্যুৎটাকে একটা সাবসিডি বেস অবস্থায় রেখে দিছি, আজীবন তো এভাবে চলবে না, আজীবন তো এভাবে চলতে পারে না। তো ফলে এখানে আমাদের একটা দীর্ঘমেয়াদী জ্বালানি, আপনার জাতীয় জ্বালানি পলিসি নিয়ে কাজ করতে হবে। এখানে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে সমন্বয় করে খুব দ্রুত, আমাদের জ্বালানি সিকিউরিটির অবস্থা খুবই খারাপ, এটাই যুদ্ধ পার হয়ে গেলে আবার অবস্থা স্বাভাবিক হয়ে যাবে, আবার আমরা আগের মতো চলতে থাকবো, এটা মনে করে সরকার যদি আপনার মনে করে যে হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক হয়ে গেছে, চালাই, তাহলে এটা বোকামি হবে, এটা উচিত হবে না। সরকারের রিয়েলি একটা জ্বালানি পলিসি নিয়ে আগাইতে হবে। জি, আপনার কাছে আসছি ফারুক ভাই, সেটি হচ্ছে যে এই যে জ্বালানি তেলের যে দাম, এটা কি মজুত করা হচ্ছে এই কারণে যে দাম বাড়তে পারে এই কারণে মানে মজুত করা হচ্ছে? প্রথমত হচ্ছে জ্বালানি তেলের যে সংকট, এটা শুধুমাত্র বাংলাদেশের যে প্রবলেম তা না, এটা একটা গ্লোবাল প্রবলেম এই মুহূর্তে আপনার ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। সুতরাং আসলে প্রবলেমটা রনি ভাই একটা পয়েন্টে আলোচনা করেছেন যে আমাদের ম্যানেজমেন্টের যে একটা অব্যবস্থাপনা, এটা তো একটা দিক। আরেকটা দিক মানে প্রপারলি আপনার জনগণের সামনে ট্রান্সপারেন্ট ওয়েতে রিয়েল ফিচারটা তুলে ধরা, যেটা আমরা বিগত সময়ে দেখেছি যে বিগত সময়ে যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারা আসলে ট্রান্সপারেন্ট না, মানে আপনার সঠিক যে তথ্য উপাত্ত নিউজ, এই জিনিসগুলো বিগত সময়ে আমরা কিন্তু সরকারগুলোর কাছ থেকে পাই নাই। তো ওই প্রবণতা এখনও কিছুটা আছে। যেমন ধরেন পার্লামেন্টে একজন মন্ত্রী একরকম বক্তব্য দিয়েছে, একই দিন আমি দেখেছি একজন মিনিস্টার দাঁড়িয়ে বলছেন আমাদের 1 মাসের মজুদ আছে, আবার বিকালের সেশনে দেখলাম আরেক মিনিস্টার বলেছেন 3 মাসের মজুদ আছে। এই যে একটা দেখেন, মানে জনগণকে এক প্রকারের ধোকার মধ্যে রাখা, এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মানে ট্রান্সপারেন্ট হতে হবে। দ্বিতীয়ত, যেহেতু এটা গ্লোবাল প্রবলেম, শুধুমাত্র আমাদের না, এখানে সরকারকে ধরেন যে একতরফাভাবে দায়ী দেওয়াটা আমাদের উচিত হবে না। হ্যাঁ, এটা সংকট
সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। এখানে সরকারের যেমন এগিয়ে আসতে হবে, সরকার যেমন কাজ করবে, আমরা যারা আছি আমাদেরও দায়িত্ব সরকারকে সহযোগিতা করা। এই যে অব্যবস্থাপনা, তারপরে বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট, হ্যাঁ, এগুলোকে কিভাবে আরও নিয়ন্ত্রণ করা যায়, সব কিছু মিলিয়ে আমাদের এই সংকট থেকে দেশটাকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, সবারই দায়িত্ব এটা। রনি ভাই, যে প্রশ্ন করছিলাম যে আপনার জ্বালানি তেলের দাম বাড়তে পারে, ওই মানে চিন্তা থেকেই কি মজুতদারিটা বেড়েছে কিনা? এটা তো স্বাভাবিক, বাংলাদেশে তো এটা ধরেন মানে কি বলবো, যেটা সবসময় কিছু লোক আছে মানে মানে পৃথিবীতে দেখবেন যে রমজান আসলে জিনিসপত্রের দাম কমার হুজুগ শুরু হয়ে যায়, আমাদের দেশে উল্টাটা সবসময়। হ্যাঁ, এটা বিগত 2-1 বছর ধরে একটু কম হয়েছে, কিন্তু তাও আসছে, তাও চেষ্টা করে। ফলে এখন আমি মনে করি সরকারের একটা নীতি নেওয়া উচিত। যুদ্ধ আশা করা যাচ্ছে, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, অলরেডি আপনার যুদ্ধবিরতি অ্যাক্টিভেট হওয়া শুরু হয়েছে। সরকার একটা ঘোষণা দিতে পারে যে আগামী মাস থেকে পর্যায়ক্রমে তেলের দাম কমা শুরু হবে। এমনি তো ভর্তুকি দেয়, আরো 2-5 টাকা করে দেখ, তাইলে এই যে মজুতদারি শুরু হয়েছে এটা খবর হয়ে যাবে। আমরা শেষ পর্যায়ে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।